আন্দোলন করে এই যে রাস্তা বন্ধ করে আন্দোলন করার কোনো মানে আছে? কোন আন্দোলন যৌক্তিকতাই নেই। আপনি যৌক্তিক আন্দোলন যৌক্তিকভাবে চান না, বাইক থাকেন। হ্যাঁ বলেন, রাজনৈতিক কর্মী প্রাণের বাঁচানোর জন্য চলে এসে তাকে গ্রেপ্তার হতে হয়, হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে, এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত। আগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে প্রকম্পিত নদী পার, হেঁটে কিংবা নদী পথে ছুটে আসা মিছিলে নদী বাঁচানোর আকুতি। শুকিয়ে যাওয়া প্রবাহে জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরবঙ্গের হাজার হাজার বাসিন্দা। শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন? উত্তর সহজ কথায় অনেকেই জানেন তিনি ভারতে আছেন এবং দেশটির রাজধানী শহর দিল্লিতেই আছেন। তবে হাসিনা ঠিক কোথায় আছেন, তাকে কেমন প্রোটোকল দেয়া হচ্ছে? আসছে রমজান মাস, একসময় ভিড় থাকতো কলকাতার দোকানপাটে। বাংলাদেশি অনেক পর্যটক কেনাকাটা করতে পাড়ি জমাতেন কলকাতায়। তবে এবার দৃশ্যপট ভিন্ন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণও গেছে বদলে। অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে মাত্র 40 মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাঁধা হয়ে আছে। এই 40 মাইলের বাঁধা ঘুঁচে দিতে পারলে বাংলাদেশের উন্নয়ন কেউ বেঁধে রাখতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, ভিডিও শুরুতেই যে কিছু অংশ বিষয় দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আন্দোলন করে এই যে রাস্তা বন্ধ করে আন্দোলন করার কোনো মানে আছে? কোন আন্দোলন যৌক্তিকতাই নেই। আপনি যৌক্তিক আন্দোলন যৌক্তিকভাবে চান না, বাইক থাকেন। হ্যাঁ বলেন, এইরকম ভাই শাহবাগে কিছু হইলে এসে আন্দোলন করে রাস্তা বন্ধ করে রাখা ভাই, এইগুলা যৌক্তিক আন্দোলন। শাহবাগে রাস্তা বন্ধ করে আন্দোলন করার কোনো যৌক্তিকতাই নেই। এখানে রাস্তাঘাটে মানুষের ভোগান্তি করে আন্দোলন করে লাভ আছে? আমার কথা বুঝান। আন্দোলন করে এই যে রাস্তা বন্ধ করে আন্দোলন করার কোনো মানে আছে? একটু বলেন, কোন আন্দোলন যৌক্তিকতাই নেই। আপনি যৌক্তিক আন্দোলন যৌক্তিকভাবে চান, যৌক্তিক আন্দোলন যৌক্তিকভাবে চান। অযৌক্তিকভাবে আন্দোলন করা কোনোভাবেই যৌক্তিক না। যৌক্তিকভাবে অযৌক্তিকভাবে কোনো যৌক্তিক আন্দোলন হয় না ভাই, ঠিক আছে? এইগুলাই এই শাহবাগে তারা বলেনি না, যথেষ্ট পুলিশ ফোর্স আছে, আপনাদের 2 মিনিট লাগবে না দাঁড়াইতে, কিন্তু আপনাদের এই অযৌক্তিক আন্দোলন এই যৌক্তিক ভাবে ভাই এটা যৌক্তিক হয় না। কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমাকে একটা জিনিস বুঝান, এইটা ভাইয়া আপনারা যান, উচ্চ পর্যায়ে যান, কিন্তু রাস্তা বন্ধ করে ভাই কোন আন্দোলনই যৌক্তিক হয় না ভাই। এই কথা এখানে বলিনি না কেউ। এখানে এই যে অ্যাম্বুলেন্স আছে, যৌক্তিক কি? আপনি উচ্চ পর্যায়ে যান, দেশে আইন আছে, দেশে নতুন সরকার গঠন হয়েছে, তাদের কাছে বলেন, কিন্তু রাস্তা বন্ধ কইরা অ্যাম্বুলেন্সকে যাইতে না দিয়া এটা যৌক্তিক না ভাইয়া। রাস্তায় বন্ধ কইরা আমরা যাইতে না দিয়া আমাদের এটা কোনোভাবেই হয় না ভাই। আপনারা কি আমাদের বললাম তো? আচ্ছা ঠিক আছে, আছে থাকেন না, বাইক থাকেন। হ্যাঁ বলেন, ব্যাগে কই যাবো বলেন? রাস্তা কই খোলা রাখলাম? আপনি যান না, বাইকে যাব, পিছের দিকে চলে গেছে। বলেন বলেন, কথা বলেন। সবাই না, আওয়ামী লীগের বিষয় না ভাই। এরা আমি বলি কোন এলাকায় স্যার, কোন এলাকায় এসে আপনারা শুনেন, আওয়ামী লীগের বিষয় না, কোন এলাকায় না। এখানে বলতেছেন যে ভাই অন্যদিকে যান, আমার রাস্তা বরাবর, আমার রাস্তা বরাবর। আপনি গাড়ি আটকায়, গাড়ি ধাক্কা দিয়া অ্যাপ্রোচ আছে ভাই। প্রত্যেকটা কাজেরই একটা যৌক্তিকতা আছে, প্রত্যেকটা কাজের একটা যৌক্তিক উপায় আছে। কোনো অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে মাত্র 40 মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাঁধা হয়ে আছে। এই 40 মাইলের বাঁধা ঘুঁচে দিতে পারলে বাংলাদেশের উন্নয়ন কেউ বেঁধে রাখতে পারবে না, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওরা এক পায়ে খায়, নেপাল বাড়ি বাড়ি বলছে আমাদেরকে নিয়ে যাও,
আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে এবছরই আসছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বাংলাদেশকে আস্থায় নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। অন্যদিকে আমেরিকা সফরে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সফরের দিনে ভারতের ওপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করেছেন। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্কের সাথেও আলাপেও বিনিয়োগের বরফ গলাতে পারেননি মোদী। আগেই বিকল্প পথ খোলা রেখেছিলেন ইলন মাস্ক। ফোন করে সামাজিক ব্যবসার পথিকৃৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের ব্যবসা প্রসারিত হবে বাংলাদেশ থেকেই। শুধু নেপাল ভুটান নয়, 7 সিস্টার্স সহ ভারতের প্রতিটি অঞ্চলে যাবে বাংলাদেশের পণ্য। আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল, আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে। তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দুই একসঙ্গে জাগবে। একসময় মনে করা হতো দক্ষিণ এশিয়ায় আমেরিকার আসল বন্ধু ভারত, কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর সে চিত্র বদলে গেছে। নিজের শপথ অনুষ্ঠানেও মোদীকে দাওয়াত দেননি ট্রাম্প। মোদী স্বয়ং আমেরিকা সফরে গিয়েও আগের মতো পাত্তা পাননি। প্রবাসী ভারতীয়রা হিউস্টন স্টেডিয়ামে মোদী সংবর্ধনা আয়োজন করে। সেখানে অতিথি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 50,000 ভারতীয় দর্শককে তিনি সরাসরি বলেন, সবার আগে আমেরিকার স্বার্থ। মোদীর উপস্থিতিতে ইন্ডিয়ার উপর ব্যাপক ট্যাক্স আরোপ করা হলো। রেসিপ্রোকাল অর্থাৎ পাল্টা ট্যাক্স পদ্ধতিতে সবচেয়ে বেশি ট্যাক্স বসে ভারতের উপর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের সাফ কথা, ইন্ডিয়া আমাদের উপর সবচেয়ে বেশি ট্যাক্স বসায়, তাই আমি ইন্ডিয়ার উপর সবচেয়ে বেশি ট্যাক্স বসালাম। But India is a very hard place to do business in because of the tariffs. They have the highest tariffs just about in the world, and it's a hard place to do business. No, I would imagine he meant the reciprocal makes tariffs really fair. It's a beautiful, simple system, and we don't have to worry about, gee, we're charging too much or too little. But traditionally, India is right at the top of the pack, pretty much. There are a couple of smaller countries that are actually more, but India is a they charge tremendous tariffs. ধাক্কা লেগেছে রাজনীতিতেও। বাংলাদেশের গণ অভ্যুত্থানকে মার্কিন ডিপ স্টেটের কারসাজি বলে ট্রাম্পের কাছে তুলে ধরেছিল ভারতীয় মিডিয়া। ট্রাম্প এক বাক্যে উড়িয়ে দেন সে কথা। ভারতে পলাতক শেখ হাসিনার জন্য আমেরিকার বিন্দুমাত্র সহানুভূতি আদায় করতে পারেনি ভারত। উল্টো ইলন মাস্কের দপ্তর জানিয়েছে ভারতের মার্কিন অনুদান বাতিল করা হয়েছে। মাস্কের সাথে মোদীর বৈঠকও এক অর্থে অসফল। কর্পোরেট ট্যাক্স কমানোর আশ্বাস দিয়েছেন, কিন্তু স্টারলিংকের জন্য আর কোনো ছাড় দিতে রাজি হননি মোদী। অন্যদিকে আদানি গ্রুপের মতো ভারতীয় প্রতিষ্ঠানগুলো মোদী সরকারের কাছে বিশেষ সুবিধা পাচ্ছে। ফলে অসম প্রতিযোগিতার সামনে পড়ল স্টারলিংক। আর তাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকেই বেছে নিয়েছে আমেরিকা, ভুটান, নেপাল। শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন? উত্তর সহজ কথায় অনেকেই জানেন তিনি ভারতে আছেন এবং দেশটির রাজধানী শহর দিল্লিতেই আছেন। তবে হাসিনা ঠিক কোথায় আছেন, তাকে কেমন প্রোটোকল দেওয়া হচ্ছে, কি কি সুবিধা পাচ্ছেন তিনি, সে কথা কেউ জানে না। রাষ্ট্র ভারত এসব কাউকে জানাচ্ছে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার আসলে হাসিনা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না, কারণ ভারত নিজেই নিশ্চিত হতে পারছে না তারা আসলে বাংলাদেশ থেকে পালানো হাসিনাকে কোন মর্যাদায় বা কিসের ভিত্তিতে আশ্রয় দেবে। আদৌ তাকে স্থায়ী আশ্রয় দেওয়া হবে কিনা সে বিষয়েও নিশ্চিত নয় নয়াদিল্লি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনার পালানো ছাড়া কোনো উপায় ছিল না। সেই মুহূর্তে ভারতই ছিল তার একমাত্র ভরসা। নানা সূত্রে জানা যায় ক্ষমতা হারানো হাসিনাকে নাকি তখন ভারত ছাড়া অন্য কোনো দেশ আশ্রয় দিতে চায়নি। আশ্রয় দেওয়ার 6 মাস পেরিয়ে গেলেও হাসিনা ইস্যুতে ভারত এখনো সন্দিহান। তবে হাসিনা নানা রকম বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ভারতকেও বিপদে ফেলছে। তার দেয়া বক্তৃতার কারণে জবাবদিহিতা করতে হচ্ছে মোদী সরকারকে। যদিও অনেকে বলছেন হাসিনার এই লাইভে আসা ও উস্কানি দেওয়ার পেছনে ভারতই কলকাঠি নাড়ছে।
এবার ভারতেও হাসিনা বিরোধী জনমত তুঙ্গে। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ভারতীয়দের মনোভাব জানার চেষ্টা করেছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এই নিয়ে সংবাদ মাধ্যমটি চলতি ফেব্রুয়ারিতে উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মতামত জরিপ চালায়। জরিপের ফলাফল ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে NE। ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি? জরিপে 3টি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকেরা। দেখা গেছে তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছেন মাত্র 23% উত্তরদাতা, আর এর বিপক্ষে ভোট দিয়েছেন 37.6%। এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত, এই মতের পক্ষে ভোট দিয়েছেন 55%, বিপক্ষে দিয়েছেন 21.1%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে, এই মতের পক্ষে মত দিয়েছেন 16%, বিপক্ষে মত দিয়েছেন 29.1%। সব মিলিয়ে ভারতেও দিনে দিনে হাসিনা বিরোধী জনমত তৈরি হচ্ছে। ভারতীয়রাও হাসিনাকে রেখে বোঝা ও বৈরিতা বাড়াতে চাইছে না, বরং তাদের অনেকেই হাসিনাকে সরিয়ে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনের পক্ষে। আসছে রমজান মাস। একসময় ভিড় থাকতো কলকাতার দোকানপাটে। বাংলাদেশি অনেক পর্যটক কেনাকাটা করতে পাড়ি জমাতেন কলকাতায়। তবে এবার দৃশ্যপট ভিন্ন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণও গেছে বদলে। বাংলাদেশকে বাগে আনতে পর্যটক ভিসা দেয়া বন্ধই করে দিয়েছে নরেন্দ্র মোদীর দেশ। চিকিৎসা ভিসাও করেছে একেবারে সীমিত। বাংলাদেশিদের কাবু করার কৌশল ব্যাকফায়ার করেছে। উল্টো ফাঁদে আটকে গেছেন কলকাতার ব্যবসায়ীরা। দ্য টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে সেই দৃশ্য। এবার রমজান পর্যন্ত টিকে থাকার জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে কলকাতার নিউ মার্কেট এবং আশেপাশের ব্যবসায়ীদের। রমজান ব্যবসার মৌসুম হলেও এবার চারপাশ শূন্য, তাদের মূল ক্রেতা বাংলাদেশিরা নেই। ফলে অনেক ব্যবসায়ীকে এরই মধ্যে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। অনেকে আছেন ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায়। অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। 2024 সালের আগস্টে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় হাইকমিশন এখনো আগের মতো বাংলাদেশের জন্য পর্যটন ভিসা চালু করেনি। বিশেষ ক্ষেত্রে বাংলাদেশিদের কেবল মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আগে বছরের এই সময়ে মাসে একদিনও তাদের হোটেল কক্ষ খালি থাকতো না, আর বর্তমানে তাদের হোটেল প্রায় পুরোপুরি খালি পড়ে থাকছে। তাই ব্যবসা টিকিয়ে রাখাই মুশকিল। এখন এসি কক্ষগুলো নন এসির চেয়েও কম দামে ভাড়া দিতে হচ্ছে। কাপড় আর পোশাকের ব্যবসাতেও ভাটা। আগের চেয়ে অনেক ক্ষেত্রে বেচাকেনা কমেছে 75%। রমজানের সময় কেনাকাটা করার সময় 10 ক্রেতার 7 জনই থাকত বাংলাদেশি। সেই ঘাটতিও মিটছে না। মার্কুইস স্ট্রিটে শাড়ি ও স্যুটের জন্য বিখ্যাত শামসি ফ্যাশন নামের দোকানটি বন্ধও হয়ে গেছে। দোকানের মালিক কামরুদ্দিন মল্লিক জানিয়েছেন, তাদের মাসে 2.5 লাখ রুপি দোকান ভাড়া দিতে হতো, আর অন্যান্য আরো ওভারহেড খরচ ছিল 2.5 লাখ রুপি। ব্যবসা নেই, তাই খরচ চালাতে না পেরে ব্যবসায় বন্ধ করেছেন। মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিড স্ট্রিট, সাডার স্ট্রিট, রাফি আহমেদ কিদওয়াই রোড এবং নিউ মার্কেটের আশেপাশের এলাকাগুলোতে বাংলাদেশ থেকে আসা দর্শনার্থীতে আদতে মুখরিত হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এসব এলাকার শাড়ির দোকান, শেরওয়ানি এবং সালোয়ার স্যুটের দোকান, বাংলা খাবারের হোটেল, গেস্ট হাউস, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, কারেন্সি চেঞ্জার এবং এমনকি রাস্তার বিক্রেতারা যারা আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রি করে, তারা সবাই বাংলাদেশি ক্রেতার উপর নির্ভরশীল। তারাও এখন বিষণ্ণ মুখে পথ চেয়ে আছেন। তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে প্রকম্পিত নদী পার। হেঁটে কিংবা নদী পথে ছুটে আসা মিছিলে নদী বাঁচানোর আকুতি। শুকিয়ে যাওয়া প্রবাহে জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরবঙ্গের হাজার হাজার বাসিন্দা। লালমনিরহাটের তিস্তা ব্রিজের নিচে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই সমাবেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত বাঁধ নির্মাণ করায় এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার প্রতিবাদে এই কর্মসূচি।
লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরের ১১টি স্থানে একযোগে দুদিন ব্যাপী চলবে ভিন্নধর্মী এই প্রতিবাদ। তিস্তা পাড়ের ২৪২ কিলোমিটার অববাহিকায় অনুষ্ঠিত হবে পদযাত্রা, থাকছে লোকজ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা সহ নানা আয়োজন। ব্যানার প্লাকার্ডে তিস্তা বাঁচানোর দাবি। নদীর মাঝখানে বসানো হয়েছে রং বেরঙের তাঁবু। প্রতিবাদে এ এক ভিন্নতা। উত্তরের মানুষের অভিযোগ, ভারত ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে হুমকির মুখে ফেলেছে লাখ লাখ বাসিন্দাকে। শুকনো মৌসুমে আমাদের পানি ন্যায্য অংশটা আমরা পাচ্ছি না। যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন এই ইন্ডিয়া আমাদের পানি দিয়ে প্লাবিত করতে। আমরা আন্দোলন করার একটা উদ্দেশ্য হলো আমাদের পানির দরকার। পানি না হলে আমাদের জমি জমা বাঁচে না এবং আবাদ কিছু শুকনো মৌসুমে মারা যায়। প্রতিবাদী মানুষ বলছেন, ভারতের আগ্রাসন রুখে দিয়ে ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার সময় হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দুর্দশা কমবে উত্তরবঙ্গের। মহাপরিকল্পনায় প্রোগ্রামে লক্ষ লক্ষ জনতা এখানে ঢল নামতেছে। আমরা অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মেগা প্রকল্প চালু হলে এই এলাকার মানুষের উন্নয়ন হবে। দুপুর ২টায় জনতার সমাবেশ শুরুর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছান প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অন্যান্য স্থানে যুক্ত হচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই প্রতিবাদের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সমস্যা তুলে ধরে তার সমাধানে বিশ্ব দরবারেও আবেদন রাখছেন আয়োজকরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, লালমনিরহাট। রাজনৈতিক কর্মী প্রাণের বাঁচানোর জন্য চলে এসে তাকে গ্রেপ্তার হতে হয়। হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে। এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত দেশের সরকার এবং রাজ্য সরকার। আবারও বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। এবার ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের না ধরতে ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন এই নেতা। শুভেন্দু বলেছেন, পাকিস্তানি নাকি কার্যত চালাচ্ছে বাংলাদেশকে। ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতা এবং হিন্দুদের যেন জেলে না ভরা হয়। ভারতীয় জাদুঘরে বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক আলোচনা সভায় এমন বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। কার্যত পাকিস্তানি চালাচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে কোনোদিন অফিসে থাকছেন না, তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। শুভেন্দুর ভাষ্য, পাকিস্তানি নাকি কার্যত বাংলাদেশকে চালাচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত কোনোদিন নিজের অফিসে থাকছেন না, তিনি পুরো বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। জামাতের লোকরা দেশ চালাচ্ছে, যারা 1971-এ পাকিস্তানকে সমর্থন করেছিল। শুভেন্দু বলেছেন, ভারতীয় নাগরিক হিসেবে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আওয়ামী লীগ করার অপরাধে বা হিন্দু হওয়ার জন্য যারা বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসেছেন তাদের দয়া করে জেলে পুরবেন না। আগেও হাসিনা বঙ্গবন্ধুর পরিবারকে ভারত আশ্রয় দিয়েছে, তাই অনুরোধ করব, জাত ধর্ম কিছু দেখতে হবে না। যারা প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে এসেছেন তাদের তাড়াবেন না, তারা শরণার্থী। আওয়ামী লীগ শীর্ষ নেতাদের পাসপোর্টও কেড়ে নিয়েছে, তাদের জেলে ভরবেন না। আওয়ামী লীগ নেতাদের না ধরে বরং রোহিঙ্গাদের ধরার কথা বললেন শুভেন্দু। যে রাজ্যে রোহিঙ্গা মুসলিমদেরকে ঢোকানো হয়, গ্রেপ্তার করা হয় না, জাভেদ মুন্সি, 7 শেখের মতো আনসারুল বাংলার জঙ্গিদেরকে বাইরের রাজ্যের পুলিশ এসে গ্রেপ্তার করে, সেই রাজ্যে রাজনৈতিক কর্মী প্রাণের বাঁচানোর জন্য চলে এসে তাকে গ্রেপ্তার হতে হয়। হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে। এই বিষয়ে আমি বলেছি যে সকলের উচিত দৃষ্টি আকর্ষণ করা উচিত দেশের সরকার এবং রাজ্য সরকার। বাংলাদেশের হিন্দুদের নিয়েও বক্তব্য দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে